আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব ৪৭-৪৮। লেখিকা ফারজানা মনি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আরিফের কণ্ঠ কর্ণকোহরে পৌঁছাতে মিম কিছুটা অবাক হয়ে গেল। আবছা আলোয় মিলন ঘটল দুই জোড়া চোখের। আরিফ এখনও মিমের মুখে হাত চেপে আছে। আরিফ স্পষ্ট লক্ষ্য করছে যে মিমের ওষ্ঠদের তীর তীর করে কাঁপছে। আরিফ মিমের ঠোঁটে এক আঙুল ছুঁয়ে বলল, ইস, এভাবে কাঁপছো কেন? আমি কি তোমায় কিছু করেছি? মিম কাঁপাকাঁপির কারণে নিজেকে স্থির রাখতে পারছে না। নিজের ব্যালেন্স কন্ট্রোল না রাখতে পেরে খামচে ধরল আরিফের শার্ট। আরিফ কিছুটা বাঁকা হাসল। আরিফ তো এটাই চাই, তার প্রেয়সী সর্বক্ষণ সকল কাজে তার উপর ভরসা করুক। তার মনে যে এক সুখের মহাপ্রলয় বইছে, সে এই মেয়েকে কি করে বোঝাবে? আজ তো আরিফের ব্যাকুল হৃদয় শান্ত হওয়ার দিন। কি 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 করছেন? সারুন আমায়। মিমের কাঁপা কণ্ঠে ধ্যান ভাঙল আরিফের। আরিফ নেশাতুর দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো মিমের সারা মুখে বিচরণ করছে। হঠাৎই আরিফ মিমের মুখের দিকে কিছুটা ঝুঁকে আসলো। মিম ভয়ে লজ্জায় চোখ খিচে বন্ধ করে রেখেছে। আরিফ মিমের ললাটে একটা চুমু দিল। তারপর কানের সামনে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ জান। আই ক্যান নট থিঙ্ক উইদাউট ইউ। আই ক্যান নট লিভ উইদাউট ইউ। ট্রাস্ট মি, আই ক্যান হ্যান্ডেল এনি সিচুয়েশন। Hold my hand until my last breath. I say again, only you are mine. আরিফের নেশাতরু কণ্ঠে এতগুলো গোটা ইংরেজি শব্দ শোনার পর মিম আস্তে আস্তে চোখ খুলল। চোখ মিলল আরিফের চোখে। মিম এবার ভয়ার্ত কণ্ঠে বলল, ছাড়ুন আমায়, কেউ চলে আসবে। আরিফ এবার খানিকটা সোজা হয়ে দাঁড়িয়ে মিমের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, চলে যাচ্ছ? মিম বলল, আবার কবে দেখা হবে? জানি না। বাড়িতে গেলে কি আমার কথা মনে থাকবে? মিমের সহজ স্বীকারোক্তি, জানি না। আরিফ এবার খানিকটা ভুরু কুঁচকে বলল, তাহলে কি জানেন ম্যাডাম? মিম লজ্জায় মাথা নুইয়ে বলল, তাও জানি না। আরিফ বুকের বাঁ পাশে এক হাত রেখে খানিকটা ব্যথাতুর স্বরে বলল, ইস, আপনার কণ্ঠভাণ্ডারে কি জানি না ছাড়া আর কোনো শব্দ নেই? মিম কোনো কিছুই না বলে মাথা নুইয়ে রাখল। আরিফ তার পুরুষালী হাতে মিমের মুখের সামনে উড়ে আসা ছোট ছোট চুলগুলোকে সরিয়ে দিল। আরিফের আলতো ছোঁয়ায় মিম যেন কেঁপে কেঁপে উঠছে। মিম, এই মিম, কোথায় তুই? বাহির থেকে আইরিনের গলা ফাটানো শব্দ শুনে মিম আরিফের কাছ থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে। ঠিক তখনই আরিফ মিমের এক হাত চেপে ধরল। হাতের এক মুঠোয় ফোন ধরিয়ে দিয়ে বলল, এটা সযত্নে লুকিয়ে রাখবে, প্রতি রাতে আমায় কল করবে। বাড়িতে গিয়ে যদি আমাকে ভুলে যাও, তাহলে লেখাপড়ার জন্য আর সময় দিব না। ডিরেক্ট বিয়ে করে নিয়ে চলে আসবো আমার কাছে। তখন দেখব কোথায় পালাও। খাপছাড়া কথায় মিম কিছুটা হাঁসফাঁস করে উঠল। বাহির থেকে আইরিনের ডাক আবারও ভেসে আসায় এবার আরিফ মিমের হাতটা ছেড়ে দিল। মিম ছুটে পালালো। সময় যাচ্ছে সময়ের গতিতে। সেকেন্ড, মিনিট, ঘন্টা, তারপর গোটা একটা দিন, তারপর সপ্তাহ, তারপর মাস। সময়ের কাঁটা তার নিজস্ব গতিতে চলছে। মেঘের এখন 7 মাস। পেটটা বেশ উঁচু হয়েছে। আবির তো মাঝে মাঝে মেঘের পেটে মাথা রেখে বেবির সাথে কথা বলে। আবিরের পাগলামো দেখে মেঘ শুধু হাসে। এক এক সময়ে এক একটা খাবার নিয়ে আসে, এসে মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলে, এই খাবার কিন্তু তোমার জন্য না। মেঘ যদি প্রশ্ন করে, কার? আবির সুন্দর মসৃণ হেসে জবাব দেয়, আমার আহিয়ার। যদিও খাবারটা এখন তোমাকে খেতে হবে, কারণ তোমার মধ্যেই তো আমার আহিয়া খাবে। আবিরের এই অদ্ভুত পাগলামোগুলো বিগত কয়েক মাস ধরে মেঘ দেখে আসছে। বারবারই মুখে বলে সকল খাবার আহিয়ার, কিন্তু তা আবার সযত্ন করে মেঘকেই খাইয়ে দেয়। মেঘ তখন বাধা দিয়ে বলে, আমি খাবো না তোমার মেয়ের খাবার। আবির তখন আবারও হেসে জবাব দেয়, আমি তো তোমাকে খাওয়াচ্ছি না, তোমার মধ্যে আমার মামুনিকে খাওয়াচ্ছি। মেঘ তখন আবারও হতাশ চোখে আবিরের দিকে তাকায়। সময়ের তালে তালে আরিফ আর মিমের ভালোবাসাটাও যেন মনের গভীর থেকে গভীরে ছুঁয়ে যাচ্ছে। রোজ রাত জেগে কথা হয় দুইজনের। মাঝে মাঝে আরিফ তো মিমের কলেজের সামনে এসেও দেখা করে। আরিফ আজকাল চেষ্টা করছে বাবার ছোটোখাটো বিজনেসটাকে আরেকটু বড় করার। বড় ভাই আসিফের কখনোই ব্যবসায় মনোযোগ ছিল না, তাই সে চাকরি জীবনটাকেই বেছে নিয়েছে। কিন্তু আরিফ মূলত ব্যবসায়ী নিজের ক্যারিয়ারটাকে গোছাতে চায়। তাছাড়া মিমের জন্য যোগ্য হওয়াটাও অতি জরুরি। এইদিকে বর্ণা তানভীরও খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। সারাদিন পর অফিস থেকে ফিরে এসে তানভীর যখন বর্ণার হাসি মুখটা দেখে, তখনই তার মনে হয় সারা রাজ্যের সকল সুখ শান্তি যেন তার ঘরে উকি দিয়েছে। এই মেয়েটা তানভীরের সকল প্রশান্তির কারণ। তানভীর বর্ণাকে ছেড়ে এক রাতও থাকতে নারাজ,
তাই বন্যাও তেমন একটা বাপের বাড়িতে যায় না। মাঝে মাঝে তানভীর বন্যাকে নিয়ে যায় এবং সাথে করেই নিয়ে আসে। কিন্তু এত সুখ শান্তির মাঝে হঠাৎই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা এলোমেলো করে দিল খানবাড়ির সকল সুখ। আজ মেঘের 7 মাসের সাধের অনুষ্ঠান ছিল। বাড়ির বয়োজ্যেষ্ঠরা অনুষ্ঠানে কোথাও কমতি রাখেনি। তাছাড়া আবির তো আছেই। পুরুষদের কাজগুলো যথাসম্ভব সে নিজেই দায়িত্ব নিয়ে করেছে। সাথে ছিল তানভীর, আরিফ, রাকিব, রাসেল, সাকিব সহ আরও অনেক ছেলেরাই। আবির তো মহা ব্যস্ততার মাঝেও মেঘের খেয়াল রাখতে একটুও ভুলেনি। কিন্তু মেঘ সে কি শান্ত হয়ে এক জায়গায় বসার মতো মেয়ে? সারাক্ষণ নিচতলা ওপরতলা করে বেরিয়েছে। ভারী শরীর নিয়ে সে দৌড়াদৌড়ি থেকে একটুও পিছপা হয়নি। সবার এত সাবধানতার পরেও কে শোনে কার কথা। সন্ধ্যার একটু পর মেঘকে টুকটুকে একটা লাল শাড়ি পরিয়ে বন্যা নিচে নিয়ে আসলো। বসিয়ে দিল সকলের দোয়া নেওয়ার জন্য। তারপর তার পছন্দের সকল খাবারও তাকে খাওয়ানো হলো। সাধের আনুষ্ঠানিকতার পর্ব শেষ হতেই মেঘ কি মনে পড়ল কে জানে, সে ছুটে চলল তার রুমের দিকে। হালিমা খান পেছন থেকে বারবার ডেকে বলল, মেঘ আসতে যা। কিন্তু মেঘ কি সে কথা শোনার পাত্রী? কিছুদূর সিঁড়ি বেয়ে ওঠার পরে পায়ের সাথে শাড়ি পেঁচিয়ে মেঘ হোঁচট খেয়ে পড়ল। ঠিক তখনই নিজের রুম থেকে নিচে আসছিল আবির। মেঘের অনাকাঙ্ক্ষিত পড়ে যাওয়া দেখে আবির ছুটে এসে মেঘকে ধরল। কিন্তু এতক্ষণে মেঘ সিঁড়িতে বসে পড়েছে। হয়তো আবির আসতে আরেকটু দেরি হলে মেঘ সিঁড়ি থেকে নিচে পড়ে যেত। কিন্তু সৌভাগ্যবশত আবির এসে মেঘকে আঁকড়ে ধরে। নিচের থেকে সবাই এ ঘটনা দেখে ভয়ে দৌড়ে আসলো মেঘের দিকে। আবির তৎক্ষণাৎ মেঘকে পাজা কোলে তুলে নিজের রুমে নিয়ে শুইয়ে দিল। মেঘকে বারবার চেক করে জিজ্ঞেস করছে কোথাও ব্যথা পেয়েছে কিনা। কিন্তু মেঘ জানালো সে কোথাও ব্যথা পায়নি, শুধু কোমরে একটু ঝাঁকুনি লেগেছে। আবির একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণে বাড়ির সকলে জমা হয়ে গেছে মেঘের রুমে। তানভীর, বন্যা সহ বাড়ির সকলে বারবার জিজ্ঞেস করছে যে ডক্টর ডাকবে কিনা, মেঘ কোথাও ব্যথা পেয়েছে। কিন্তু মেঘের বরাবরই একই জবাব, সে ঠিক আছে। আবির গম্ভীর মুখে পাশে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সকলে চলে যেতে আবির খাটের অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। মেঘ বুঝতে পারল আবিরের এতবার নিষেধ করার সত্ত্বেও মেঘের এই অবাধ্য চলাফেরার কারণে আবির রাগ করেছে। মেঘ আর কিছুই বলল না। সে নিজেও চুপচাপ শুয়ে পড়ল। কোমরটা হালকা চিনচিন ব্যথা করছে, ঘুমিয়ে যাওয়াটাই শ্রেয়। কিন্তু বিপত্তি ঘটল মধ্যরাতের দিকে। মেঘ আর আবির দুজনেই ঘুমিয়ে আছে। হঠাৎই মেঘ পেট ও কোমরে হালকা চিনচিন ব্যথা অনুভব করল। একপাশে শুয়ে থাকা অবস্থায় কোমরে ব্যথা করছে, হয়তো সেটা ভেবে মেঘ ঘুমের মধ্যে খানিকটা সোজা হলো। কিন্তু সেই সময়ই ঘটল এক অপ্রতিভ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেঘ খানিকটা সোজা হওয়ার পরেই বুঝতে পারল মেঘের গর্ভ থেকে তরল কিছুটা গড়িয়ে পড়ছে। মুহূর্তের মধ্যে তরল পদার্থটার পরিমাণ যেন বাড়ছে। মেঘ ঘুমের মধ্যে খানিকটা ভুরু কুঁচকে খাটের পাশে থাকা ল্যাম্প লাইটটি জ্বালিয়ে উঠে বসল। বিছানা তরল কিছুর অবস্থান চোখে পড়তে মেঘ খানিকটা ভয়ে বিছানা থেকে নেমে রুমের লাইট জ্বালিয়ে রুমটাকে আলোকিত করল। এ কি! মেঘের চোখ তো আশ্চর্য কোঠা থেকে বেরিয়ে আসছে। মুখের বাকশক্তি যেন হারিয়ে ফেলেছে। মেঘ কিছু বুঝতে না পেরে তাড়াহুড়ো করে আবিরকে ডাকলো। আবির ঘুমো ঘুমো চোখে মেঘের থেকে জানতে চাইল কি হয়েছে। কিন্তু মেঘ যেন কথা বলার শক্তি হারিয়েছে। আঙুল দিয়ে বিছানার দিকে দেখালো। মেঘের আঙুলের ইশারায় বুঝতে পেরে আবিরও বিছানার দিকে লক্ষ্য করল। আবির মুহূর্তে ঘুম ছেড়ে সোজা হয়ে বসল। মেঘের কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো? মেঘ কাঁদো কাঁদো হয়ে উত্তর দিল, হুম। কিন্তু হঠাৎ এত ব্লাড কেন বের হলো? আমাদের বেবি ঠিক আছে তো? আবির চিন্তিত মুখ নিয়ে মালিহা খানের দরজায় গিয়ে টোকা দিলেন। মালিহা খান এত রাতে আবিরকে দরজার বাইরে দেখে চিন্তিত মুখে শুধালো, কি হয়েছে? আবিরের মুখ থেকে মেঘের কথা শুনে মালিহা খান হালিমা খানকে ডেকে নিয়ে উপরে মেঘের রুমে চলে গেল। এই যে ভিডিও দেখা শেষ, আর সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, তা সাবস্ক্রাইবটা কে করবে? হ্যাঁ, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, নাহলে এত বিনোদন পাবা কই থেকে? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো।